গতকাল আমরা বিধানসভায় দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে অপরাজিতা বিল পাস করেছে, যেটা ধর্ষণের বিরুদ্ধে যে কড়া চরম শাস্তি, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই আমরা জানাতে চাই একজন চিকিৎসক হিসেবে আমাদের বোন তিলোত্তমার সাথে যে ঘটনা 9ই আগস্ট ঘটে গেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এই গুরুতর অপরাধের জন্য যারা অপরাধী তাদের যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সমাজের যে বর্গ থেকেই আসুক, যতই প্রভাবশালী হোক না কেন, তাদের অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধান করা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রথম দিকে যখন আমরা এই আন্দোলন শুরু করেছি, যখন থেকে এই আন্দোলন শুরু হয়েছে বিচারের দাবিতে, তিলোত্তমার জাস্টিসের দাবিতে, তখন থেকে আমরা দেখছি যে আন্দোলনটা ঠিক মতোই চলছিল। কিন্তু ক্রমাগত যত দিন গেছে এই আন্দোলনটা হয়ে উঠেছে অনেক জায়গা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, সেলফি এবং ফুটেজের রমরমা, কে কত বেশি ক্যামেরা এবং বুমের সামনে আসতে পারবে তার প্রতিযোগিতা এসে দাঁড়িয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এতে আর যাই হোক, তাতে তিলোত্তমা বিচার পাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে করে এই রাত্রে আমরা যারা আন্দোলন করছি, যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, করুক, সেটা নিয়ে আমি অস্বীকার করি না, কিন্তু তাতে কতটুকু প্রভাব পড়ছে তিলোত্তমার বিচারে। আমি রাত্রিবেলা যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি আকাশ ফাটিয়ে চিৎকারও করি, তাতে লাভটা কী? তাতে কি তিলোত্তমা আমার বিচার পাচ্ছে? দোষীরা কি ধরা পড়ছে, না তাদের শাস্তি বিধান হচ্ছে? যান না একটু সিটিও কমপ্লেক্সের সামনে কথা বলুন, যান না একটু সেই সব প্রশাসনের দরবারের কাছে গিয়ে কথা বলুন যারা এখন কেসটা হ্যান্ডেল করছে, তাদের কাছে গিয়ে অনুরোধ করুন না, তাদের কাছে গিয়ে বিচার চান। রাস্তায় দাঁড়িয়ে রাত দখল করে মানববন্ধন করে সবই তো করবেন, কিন্তু তাতে কি আপনাদের বিচারটা, যে জিনিসটা, যে জাস্টিসের জন্য লড়াই, সেই লড়াইটা কি আমরা মানে সফল হচ্ছি কি? এইটাই আমার প্রশ্ন সকলের কাছে। এবং বারবার বলছি, তিলোত্তমা বিচার পাক, এই জাস্টিস আমাদের ভীষণভাবে প্রয়োজন। জাস্টিসের লড়াই লড়তে গিয়ে আমরা যেন আমাদের ফোকাস থেকে ডাইভার্টেড না হয়ে যাই, আমাদের লক্ষ্য থেকে আমরা চ্যুত না হয়ে যাই, এইটুকুই আমার সকলের কাছে, গোটা সমাজের কাছে অনুরোধ। আপনি পেশায় একজন চিকিৎসক, তো দীর্ঘদিন ধরে দেখছি এই ঘটনা সত্যিই ন্যক্কারজনক ঘটনা, এর কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? তো রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার সবাই শাসক বিরোধী নির্বিশেষে দাবি তুলেছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঘৃণ্য রাজনীতি চলছে, এই বিচারের দাবিতে রাস্তায় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলার বিচার চাইতে নেবে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা শাসক দলের নেত্রী বা মহিলা পুলিশও আক্রান্ত হচ্ছেন, এবং দীর্ঘদিন ধরে ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। তো আমরা যতটুকুনি স্বল্প জ্ঞান আছে যে ডাক্তাররা চিকিৎসা দিতে দায়বদ্ধ, একটা মৃত্যুর বিচার চাইতে গিয়ে কি অন্য মৃত্যু আপনারা ডেকে আনবেন? আপনি চিকিৎসক হিসেবে কি বার্তা দেবেন? দেখুন, চিকিৎসকদের বার্তা দেওয়ার এখানে একটাই জিনিস আছে। প্রথমেই বলে দিই যে এই যে আন্দোলন, এই আন্দোলনকে সমাজের প্রত্যেকটা বর্গ, শাসক, বিরোধী, কেন্দ্র, রাজ্য, যে কোনো সরকার, সবাই কিন্তু নৈতিকভাবে, এমনকি সুপ্রিম কোর্টও নৈতিকভাবে সমর্থন দিয়েছেন, অনুরোধ করেছেন কাজে ফেরার জন্য। তবে একটা জিনিস বলে দিই, এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত রকম সরকারি পরিষেবাই মোটামুটি চালু আছে। হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে আছেন, কারণ প্রত্যেকে খুব নিরাপত্তার অভাব বোধ করছে, কারণ যে ঘটনা ঘটেছে তা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না, এমনকি আমাদের বাড়ির লোকও বুঝতে পারছে না যে ডাক্তারদের মন মানসিকতা, মননের উপরে কি প্রচণ্ড আঘাত দিয়েছে এই ঘটনা। কালকে এই ঘটনা, আজকে প্রতিবাদ না করলে কাল এই ঘটনা আমাদের যে কোনো লোকের সঙ্গে ঘটতে পারে, যে কারোর সাথে ঘটতে পারে। আজকে একটি মেয়ের সম্ভ্রমহানি হয়েছে, কাল একটি ছেলের প্রাণহানি হতে পারে, যারা চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত, মেডিকোস, যে কোনো রকমই চিকিৎসা সংক্রান্ত পেশার সাথে যুক্ত মেডিকোস যারা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি প্রশাসনিক দিক দিয়ে বলবো, যে সমস্ত ডাক্তারদের কিন্তু আমরা দেখছি তারা একটা লেভেল অফ সার্ভিস কিন্তু বজায় রেখেছে, ধর্নার মাঝেও গিয়ে মানুষকে সার্ভিস দিচ্ছে, এটা অস্বীকার করা উচিত নয়। ধর্নাও হচ্ছে, আন্দোলনও হচ্ছে। আমি তাদেরকে একটাই কথা বলবো, সমস্ত ডাক্তারদেরকে, আপনারা দেখবেন যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। সেই নিরীহ রুগী বা সেই গরিব রুগীটার তো কোনো দোষ নেই, মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা একটু দেখবেন। না হলে আপনাদের এই আন্দোলনের সাথে আমিও তো পাশে দাঁড়িয়ে একজন আপনাদেরই লোক হয়ে আমিও আন্দোলনে রয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে অপরাজিতা বিল পাস হয়েছে বিধানসভায়, এটাকে মানে অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে এই ধরনের একটি অভূতপূর্ব বিল পাস করার জন্য।
এবং আমরা কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে যে এই ধরনের ভারতে প্রথমবার এই ধরনের একটি বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং অদ্ভুত দুর্ভাগ্য আমাদের রাজ্যেরও, আমাদের দেশেরও, যে এমন কিছু রাজনৈতিক দলকেও আমরা দেখতে পাচ্ছি যারা রাস্তায় তো দাঁড়িয়ে প্রচণ্ড প্রতিবাদ করছে, মারামারি করছে, ধর্ণা দিচ্ছে, অবরোধ করছে, বন্ধ ডাকছে, কিন্তু সেই দলকে আমরা সেই বিধানসভায় গিয়ে সেই ধর্ষণ বিরোধী আইনের বিরুদ্ধে গলা ফাটাতেও দেখছি। এই ধরনের একটা দ্বিচারিতা সকলের সামনে উজাগর হয়েছে, যা আমাদের দেশের এবং আমাদের ভারতীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সম্প্রতি দেখলাম আরজিকরের ঘটনার পরবর্তীকালে একজন রুগী একজন নার্সের সাথে দুর্ব্যবহার করেছে, কার্যত শ্লীলতাহানি বলা চলে। তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদের শটটা দেখতে পাচ্ছি না, শুধু আমরা থেমে আছি আরজিকরেই। আমরা বলছি না আরজিকরের প্রতিবাদ হোক না হোক, কিন্তু আরজিকরের প্রতিবাদের পাশাপাশি আমরা সমগ্র দেশ জুড়ে, বাংলা জুড়ে যে অন্যান্য অত্যাচার হচ্ছে সেক্ষেত্রে প্রতিবাদটা কোথায়? আসলে ব্যাপারটা কি হয়েছে, প্রতিবাদটা আমাদের সবার বিরুদ্ধেই জানার, প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটি নারী নির্যাতন, মেয়েদের সম্ভ্রমানির প্রত্যেকটি কেসে আমাদের প্রতিবাদ জানানো উচিত। তো প্রতিবাদটা তিলোত্তমাকে দিয়ে শুরু হয়েছে। একটা স্ফুলিঙ্গের তো প্রয়োজন ছিল আগুনটা জ্বালানোর জন্য, ধরে নিন না স্ফুলিঙ্গটা তিলোত্তমাই। এরপরে কামদুনিতে ওই কাদম্বিনী থেকে শুরু করে হাতরাসের যারা নির্যাতিতা, আমরা সকলের কথাই বলছি, প্রত্যেকটি নির্যাতিতা মহিলার বিচারের দাবিতেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। স্ফুলিঙ্গটা তিলোত্তমাই ছিল। এরকম ঘটনা যেন কারোর সাথে আর না ঘটে। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে দুর্নীতির দায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের পর থেকে ওনার বিরুদ্ধে ব্যাপক কোভিড ফান্ড লোপাট থেকে শুরু করে বিভিন্ন আর্থিক বেনিয়ম, হক থেকে দেহ পাচার, মেডিকেল বর্জ্য পাচার সহ একাধিক দুর্নীতির অভিযোগ ছিল, যেটা উঠে আসছে এই তিলোত্তমার ঘটনার পর থেকে। তা আপনার কি মনে হয় গ্রেপ্তারিটা খুব দেরি হয়ে গেল, নাকি রাজ্য সরকারের অনেক আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল যাতে এই ঘটনা দেখতে না হতে পারতো আমাদের? আসলে এই ঘটনাটা প্রশাসনিক ভেতরের লেভেলে কতটা তা তো আমাদের পক্ষে বলা খুব মুশকিল, কিন্তু এটুকু জানি ইনি প্রশাসনের ভিতরে এক ঘুঘুর বাসা তৈরি করে ফেলেছিলেন, সেটারই মাধ্যমে ইনি এই জিনিস করে যাচ্ছিলেন। আর অদ্ভুতভাবে ব্যাপার হচ্ছে যে সবার কাছে ইনি এখন এই মুহূর্তে নাটের গুরু, সবাই বলছেও সেটা। হ্যাঁ, বলতেও আমরাও বলতে বাধ্য হচ্ছি যে ইনি অনেক কিছুর সঙ্গে জড়িত আছেন। কিন্তু এটাও ঠিক, এখন আর্থিক দুর্নীতি মামলায় এনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, ভালো, ঠিক আছে, অপরাধ করেছেন, গ্রেপ্তার তো হবেনি, কিন্তু কথা হচ্ছে যে আসল যে কাজ, আসল যে জিনিসটা দরকার ছিল, এই ঘটনার, এই যে নক্কারজনক ঘটনাটা তিলোত্তমার ঘটেছে, তার জন্য উনি এখনও গ্রেপ্তারটা হননি। আমরা সিবিআইয়ের কাছে এটাই অনুরোধ করব যে সঠিক প্রমাণ জোগাড় করুন, কেসটা প্রপারলি সাজিয়ে দিন। আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন, আমরা হয়তো অনেক আনকনস্টিটিউশনালভাবে, অনেক মানে অপটুভাবে কথাটা বলছি, কিন্তু অনুরোধটা সেই একই আছে যে আপনারা সঠিকভাবে কেস সাজিয়ে এই মানুষটাকে যিনি অপরাধ করেছেন এবং বোঝাও যাচ্ছে, তার বিরুদ্ধে সঠিক প্রমাণ জোগাড় করুন, তাহলেই কেস। তদন্ত করছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রথমে। তো সিবিআই এর প্রচুর ট্র্যাক রেকর্ড আছে যেগুলো তারা ফেলিওর ম্যাক্সিমাম ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল থেকে শুরু করে তাপসী মালিক, এছাড়া বহু ঘটনা ভারতবর্ষ জুড়ে তারা পেন্ডিং করে রেখেছে, সমাধান করতে পারেনি। আপনাদের কি মনে হয়, আপনি একজন চিকিৎসক হিসাবে, যে আপনার যে সহকর্মী, যে বোন, যে যার পরিবারের সন্তান চলে গেছে, এই বিচার সিবিআই করতে পারবে? দেখুন, কি সচিন তেন্ডুলকার 0 রানে আউট হয়ে পরের ম্যাচে সেঞ্চুরিটা করে, তো সেই আশা নিয়ে তো আমরা খেলাটা আবার দেখতে বসি। একটা আমার ভারতীয় দল হেরে গিয়েও তো আবার জেতে। তেমনি ভারতের একটা কেন্দ্রীয় সংস্থা, সবচেয়ে বড় ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমাদের তার উপর ভরসা রাখা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় আছে কি? মনে হয় নেই। আমরা দেখছি আজকে আবার 14 তারিখের মতো রাত দখলের ডাক দেওয়া হয়েছে। বেশ কিছু নাগরিক সমাজের মুখোশ করে দেখতে পাচ্ছি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা চলছে, এবং গতকালকে আমরা দেখেছি লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের, এবং তারকে কেন্দ্র করে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট আমার নজরে এসেছে, যেখানে দেখা হচ্ছে ডাক্তারদের জন্য আন্দোলনে কিছু বহিরাগতদের আনাগোনা, এবং বলা হচ্ছে সরাসরি, সেই চ্যাটটি আমি আপনাকে দেখাতেও পারি, যে ডাক্তারদের আন্দোলনে অনুষ্ঠানের জন্য কিছু লোক দরকার, বা কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে ফান্ডিং হচ্ছে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি। আপনি কি বলবেন? বলবো এটা ভারতবর্ষ, বাংলাদেশ বানানোর চক্রান্ত করবেন না। হ্যাঁ, লাভ নেই। এবং বাংলাদেশের একটি কল রেকর্ড পাস হয়েছে। হ্যাঁ,
অরাজকতা তৈরি করলে বিচার পাবো কি? বরং আমরা একটু শান্ত থেকে এই কাজগুলোকে করতে দিই না ইনভেস্টিগেশন সংস্থাকে। আমরা আন্দোলন করি, আমরা প্রতিবাদ করি, কিন্তু অরাজকতা তৈরি করলে কিন্তু বিচার আরও ডিলেড হবে। যে জাস্টিস ডিলেড ইজ দ্য জাস্টিস ডিনাইড, এই কথাটা বহুবার উচ্চারিত হয়েছে, আবারও উচ্চারণ করতে বাধ্য হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বটে। আপনি একজন চিকিৎসক, তো আপনারও উনি অভিভাবিকা। তো এই যে যারা প্রতিবাদ করছে তারা মুখ্যমন্ত্রীকে দায় নিতে বলছে, স্বাভাবিক ব্যাপার, যিনি মন্ত্রিত্ব থাকেন তার একটা দায়ভার থাকে, কিন্তু তার পদত্যাগ চাওয়াটা কতটা যুক্তিযুক্ত? ছোটবেলা আমরা যখন খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে হাতে চোট আঘাত পেতাম, তখন কি সেটা মায়ের দোষ ছিল? মার তো উচিত 24 ঘন্টা খেয়াল রাখা, তারপরেও তো চোট আঘাত পেতাম। তাহলে কি মা তার মাতৃত্ব থেকে পদত্যাগ করে দেবেন? মনে তো হয় না। আজকে যে ঘটনা ঘটেছে সেটা সন্দেহাতীত যে একটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু ঘটনাটার জন্য আমরা যদি এখন প্রশাসক এবং জননির্বাচিত প্রতিনিধি তাকে সরিয়ে দিতে বলি, তাহলে যে অরাজকতা তৈরি হবে তাতে কি বিচার পাওয়া যাবে? এই দেশ যদি ভারতবর্ষের মতো না চলে বাংলাদেশের মতো অরাজক ধরন অবলম্বন করে নেয়, তাহলে কি তিলোত্তমা বিচার পাবে? এই প্রশ্নটা তাদেরকে করুন, যারা প্রথমেই একটা কথা বলে দিচ্ছে আমরা পদত্যাগ চাই, সকলের পদত্যাগ চাই। আচ্ছা, এর আগেও তো প্রচুর সরকার এসছে, তাদের আমলেও প্রচুর এরকম ঘটনা ঘটেছে, কার কার পদত্যাগ চাওয়া হয়েছে। এবং আমরা ইতিহাস ঘাটলে দেখতেও পাবো 1983 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন এই অবস্থানরত ডাক্তারদের ওপর পুলিশি লাঠিচার্জ করে এসমা প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ, এবং সেই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেনি, এর জন্য আমরা মাননীয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এটাও ঠিক কথা পাশাপাশি যে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ মনে রাখবেন, এই অরাজকতা তৈরি হলে ওই ধর্ষকদের পক্ষেই সুবিধে হয়ে যাবে। যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন মনে রাখবেন পরোক্ষভাবে তারা ওই ধর্ষকদের পক্ষে কথা বলছেন। যারা ধর্ষণ বিরোধী আইনের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তারা কিন্তু ওই ধর্ষকদেরই দালালি করছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।